নমস্কার। বলছি, আমি একটা মানে ফেসবুকে একটা পোস্ট দেখতে পেলাম যে আমাদের সমাজে মানে মায়েরা যে একাদশী ব্রত পালন করে, এখানে দিচ্ছে যে বিভিন্ন আপনার বইয়ের ধর্মীয় গ্রন্থ উল্লেখ করে বলছে যে সধবা মেয়েদের একাদশী ব্রত পালন করা ঠিক না। আচ্ছা, এই সম্পর্কে একটু জানতে চাই। একাদশী ব্রত পালন করার যে পিছনে একটা বিজ্ঞান আছে, সেটা হচ্ছে যে আমাদের পৃথিবীটা চন্দ্রের সাথে খুব সম্পর্ক। তাই যখন একাদশী হয়, দু রকমের একাদশী হয়। একটা কৃষ্ণপক্ষ আর শুক্লপক্ষ। শুক্লপক্ষ যখন একাদশী হয় তখন চাঁদের 4 ভাগের 3 ভাগ আলোকিত হয়ে যায়, বাদ বাকিটা অন্ধকার থাকে। আর কৃষ্ণপক্ষে যখন হয় তখন উল্টোটা, চাঁদের 3 ভাগ অন্ধকারে থাকে, 1 ভাগ আলোকিত থাকে। এই রকম যখন অবস্থা হয় তখন চন্দ্রের যে মাধ্যাকর্ষণ শক্তি, সেই শক্তির এমন ক্রিয়া হতে আরম্ভ করে পৃথিবীর ওপরে যে সেই ক্রিয়াগুলো বিশেষ করে তরলগুলোকে, যেগুলো চোখের সামনে দেখা যায়, সেই তরলগুলোকে তুমুলভাবে আলোড়িত করে। নদী, সমুদ্র, পুকুর, ডোবা ইত্যাদি ইত্যাদি। এমনকি মাটির মধ্যেও যে তরল রয়েছে সেই তরলকেও উদ্বেলিত করে। যেটা বিশেষ বিশেষ সময়তে বীজ টিজ রোপণ করা ভালো, কারণ সেই সময় ওই বেশি অ্যাক্টিভ থাকে, মাটির যে গুণাগুণ বেশি অ্যাক্টিভ থাকে। এইগুলো শরীরের মধ্যেও হয়, কারণ আমাদের শরীরের মধ্যে অনেক তরল আছে। আমাদের শরীরের 75% জল দিয়েই ভর্তি। তাহলে 75% শরীরে জল আর 75% চন্দ্র আলোকিত হয়ে আছে, বিশেষ করে শুক্লপক্ষ একাদশীতে। তখন শরীরের মধ্যেই তরলের মানে ক্রিয়াগুলো ফুলে ফেঁপে উঠে বেশি সক্রিয় হয়ে ওঠে। তাই জন্য এই সময় কি করা হয় যে সাধারণত একাদশী পালন করা মানেটা আসলে কি, সেটাও লোকে খুব একটা ভালো করে জানে না। মানে সেদিন একটু সংযমের মধ্যে থাকা, একটু বেশি নিষ্ঠা নিয়ে জপ তপ করা, একটু অন্তর্মুখী হয়ে থাকা, শরীর থেকে মনটাকে একটু তুলে রাখার চেষ্টা করা, একটু ঈশ্বর চিন্তা করা। কজন আর এগুলো করে, শুধু খাওয়াটাই করে। এই খাবো না, তাই খাবো না, আর ফল খেয়ে থাকবো, আর শুকনো খাবো, এইগুলোই করে। খাওয়া 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 এবং না খাওয়া না খাওয়া না খাওয়া, এর উপরেই ধর্মটা দাঁড়িয়ে আছে। মূল কনসেপ্টটা কি বিধবাদের ক্ষেত্রে তখনকার দিনে? এখন তো দিনকাল পাল্টেছে, সেই সময়টা ভাবো। অল্প বয়সে বিধবা হয়ে গেছে, প্র্যাকটিক্যালি ভাবো, অল্প বয়সে বিধবা হয়ে গেছে, বৃদ্ধ কারোর সাথে বিবাহ হয়েছিল হয়তো। এবার তার মধ্যে তো ন্যাচারালি শারীরিক চাহিদাগুলো আসবে, ন্যাচারালি তো তার মধ্যে একটা যৌন ইচ্ছাগুলো জাগবে, ন্যাচারাল তো। সে তো আর মহীয়সী নয়। তো এটা কখন বেশি হয়? যখন একাদশীর সময় হয়, যখন পূর্ণিমার সময় হয়, যখন অমাবস্যার সময় হয়। কেন? কারণ চাঁদের সাথে আমাদের তরলগুলোর সম্পর্ক। নারীর মধ্যে স্খলন, সেটারও তরল। নারীর যে হরমোনাল ব্যালেন্স, সেখানে অনেক কেমিক্যালস। নারীর যে মস্তিষ্কে ব্রেনের যে চলাফেরা চাহিদাগুলো, সেগুলো তরল। পুরো ব্রেনটাই তো তরল। স্বাভাবিক তো নারীর মধ্যে তখন নিজেকে ধরে রাখতে পারার শক্তিটা হয়তো কম থাকবে। যতই বিধবা হোক, যতই সমাজে বারণ থাকুক না কেন, তবু চাহিদাগুলো মাঝে মাঝে এত ভীষণ হয়ে উঠত যে অনেক কেলেঙ্কারি ঘটে যেতে পারত সেই যুগে। যাতে সেই নারীর দিকে কোনো পুরুষ বেশি না তাকায়, তাই তাকে দিয়ে অনেক কৃচ্ছ সাধন করানো হতো। তার উপর নিষেধাজ্ঞা থাকতো। সাদা কাপড় পরতো, কোনো গায়ে কোনো আবরণ রাখতো না, কোনো অলংকার পরতো না। কেন? কোনো মেকআপ দিত না। কেন? যাতে পুরুষেরা বেশি প্রলোভিত না হয় তার দিকে। পুরুষেরা প্রলোভিত হলে তারাও সেই ফাঁদে হয়তো পা দিয়ে ফেলবে। এই কারণে
বিধবাদের উপরে এই রকম ধরনের নিয়মগুলো সেই যুগে, সেই যুগ বলতে কোন যুগ বলছি বলো তো? ইসলামিক যুগ এবং ইংরেজদের যুগ। সেই যুগে যখন আস্তে আস্তে দেশ স্বাধীন হতে আরম্ভ করলো, তখন আমাদের সমাজের নারীরা অনেক সুরক্ষিত হতে আরম্ভ করলো, এবং তখন অত অল্প বয়সে বিধবা হওয়ার প্রশ্নটাও থাকলো না। কারণ ছোট্টবেলায় বিবাহ দিয়ে দেওয়া এই প্রথাগুলো আস্তে আস্তে বিলুপ্ত হতে আরম্ভ করলো। আর অল্প বয়সে বিধবা হয়ে গেলে আবার বিবাহ করতেও আর তেমন কোনো অসুবিধা রইল না, কিংবা ডিভোর্স হয়ে গেলে আবার বিবাহ করতে এইগুলোতে আর কোনো অসুবিধা রইল না। ধীরে 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 সমাজের মধ্যে অনেক পরিবর্তন হতে আরম্ভ করলো। এবং আরেকটা ইম্পর্টেন্ট জিনিস খেয়াল রাখবে, এইসব নিয়মকানুন যখন বেশি ছিল তখন একান্নবর্তী পরিবার ছিল। আরও একটা কথা শুনে রাখো, আমাদের গুরু মহারাজ বলতেন, কারণ আমাদের মধ্যে খুব একটা নস্টালজিয়া কাজ করে, আহা আহা একান্নবর্তী পরিবারের কি মহিমা, সবাই মিলে একসাথে। সত্যি ভালো, অনেক ভাই বোন ছোটোখাটো জেঠতুতো খুঁড়তুতো মাস্তুতো সব একসাথে বড় হচ্ছে, বড় ফ্যামিলি। অনেকে অনেক অনাদরে মানুষ হতে হতে ছেলেমেয়েরা প্রকৃত মানুষ হতো। এখন অতি আদরে, অতি দৃষ্টিতে, অতি নেক নজরে থাকতে থাকতে ছেলেমেয়েরা সব মানে অলস, অকর্মণ্য, কুটে, অথর্ব হয়ে যাচ্ছে। তো যাই হোক, কিন্তু গুরু মহারাজ বলতেন, ওই একান্নবর্তীর গুণগান আমার কাছে করিস না। একান্নবর্তী পরিবারগুলোতে যে কি হতো আমি জানি। রাতের পর রাত ওই একান্নবর্তী পরিবারগুলোতে কি হতো সে একমাত্র তারাই জানে। বুঝতে পেরেছ? বুঝে নাও তুমি তোমার মতন করে আমি কি বলতে চাইছি। বিশেষ করে ইয়াং বিধবাদের, মানে তাদের নিজেদেরও তো অনেক কষ্ট। সত্যি কথা বলতে এই কষ্টটা তাদেরই। হয়তো 18 বছর বয়সে বিধবা হয়ে গেল, পুরো তার পূর্ণ যৌবনের জীবনটা মানে সে নিজেকে বঞ্চিত করে করে কাটাচ্ছে। আর কি দেখছে? ওই একান্নবর্তী পারে আশেপাশে সবাই বিবাহ করছে। ওই একান্নবর্তী পরিবারে বিবাহ করে সংসার করে ছেলে মেয়ে নিয়ে কত সুখী হয়ে আছে। ওই একান্নবর্তী পরিবারের এক একটা কাপলের দরজা বন্ধ হয়ে গেল রাত্রিবেলাতে, আর সে একা কোথাও মেঝেতে গিয়ে সারাত্রি ভালো করে ঘুম হবে না, তাকে ঘুমোতে হবে। তার জীবনটা ভাবো। দূর থেকে সমালোচনা করা সহজ। এই সব কারণে বিধবাদের ওপরে এই নিয়মের বেড়াজালগুলো বেশি ছিল, বিশেষ করে একাদশী, পূর্ণিমা, অমাবস্যা এইসব সময়। সদবারা করতে পারে, করলে কি যদি ফেসবুকে লিখেছে না মানে এটা উচিত নয়, দোষ না, দোষ টোষ কিছু নয়। কৃচ্ছ সাধন করা সবার পক্ষেই ভালো, সংযম করা সবার পক্ষেই ভালো। সদবাই হোক, বিধবাই হোক, বিবাহিতই হোক, যেই হোক, মাঝে মাঝে কৃচ্ছ সাধন করা, মাঝে মাঝে ফলমূল খেয়ে থাকা, মাঝে মাঝে একটু নিরামিষ খাওয়া, মাঝে মাঝে হালকা খাওয়া, এক একদিন উপবাস করা, আমাদের প্রত্যেকের পক্ষে এটা ভালো। মাঝে মাঝে, প্রতিদিন করতে তো বলছি না। শরীরের পক্ষে ভালো, মনের পক্ষে ভালো, সব দিক দিয়ে ভালো। এই জন্যে এই নিয়মগুলো ছিল। তুমি এখনও যদি তুমি সমুদ্রে যাও, তুমি দেখবে যে নবম দিনে, দশম দিনে সমুদ্র নর্মাল, তেমন ঢেউ ফেউ নেই। আবার দ্বাদশী, ত্রয়োদশীতেও দেখবে সমুদ্র নর্মাল। একাদশীর দিন উত্তাল সমুদ্র, মানে এই 3/4 আলোকিত বা 3/4 অন্ধকার চাঁদ। ওইটা এমন একটা কেমিস্ট্রি তৈরি করে না পৃথিবীর সাথে, যেহেতু আমাদের অনেক কিছু 3/4, পৃথিবীতেও জল 4/3, মানুষের শরীরে জল 4/3। এমন একটা রসায়ন তৈরি করে না যে একদম উথাল পাথাল হয় সমুদ্রে। একই জিনিস হচ্ছে তোমার শরীরের মধ্যে, একই জিনিস হচ্ছে মাটির মধ্যে, সর্বত্র। ওই জন্যে এইগুলো ঋষিরা খুব ভালো বুঝেছিলেন। তারা এখনকার বিজ্ঞানের থেকে অনেক উন্নত বিজ্ঞানী ছিলেন তারা। তাই জন্য সমাজপতিদের এইগুলো নিয়ম ছিল যে এই সময় একটুখানি কৃচ্ছ সাধন করো, একটু সাবধানে থাকো, একটু কম খাও, এবং সবচেয়ে বড় কথা, যা কিছু শরীরে ধরো শ্লেষ্মা তৈরি করে, সেই ফ্যাট খাবার, সেইগুলো খেও না। সেগুলো থেকে নিজেকে শুকনো রাখো। শুকনো খেলে তোমার শরীরের গ্রন্থি নিঃসরণগুলো একটুখানি ড্রাই থাকবে। তুমি যত মানে ওই
চর্বি, মেদ, একটুখানি এইসব ধরনের খাবার খাবে, তত তোমার শরীরের মধ্যে ওই হরমোনসগুলো, ওই নিঃসরণগুলোকে তুমি উত্তপ্ত করবে, সেগুলো বাড়তি ব্যস্ত হয়ে পড়বে। হ্যাঁ, এই জন্যে সমাজপতিদের এটা নিয়ম বা ঋষিদের এই নিয়মটা করেছিলেন, যাতে তাকে একটু সহায়ক করা যায় সংযমের ক্ষেত্রে। এইটার জন্যই ছিল। তবে সদবাদের জন্য দোষের আমি তা বলবো না। যে কোনো কৃচ্ছ সাধন, যে কোনো ত্যাগ তিতিক্ষা মাঝে মাঝে করা, একটুখানি তপস্যা করা, সেইটা সদবা বিধবা কিছু দেখতে হয় না, সবারই করা উচিত। পুরুষ নারী ভেদ করতে নেই, পুরুষও করা উচিত। একাদশীর দিন দেখে করতে হবে তার কোনো মানে নেই, কোনো বিশেষ দিন, এক সপ্তাহে একদিন একবেলা একটু উপোস করলো, বেশি করে জল খেলো, অতীব উৎকৃষ্ট শরীরের পক্ষে, সবার করা উচিত। 1 নম্বর। 2 নম্বর কথা হচ্ছে, আসল ব্যাপারটা কিন্তু খাওয়া নয়, ওটা উপলক্ষ। মূল ব্যাপারটা হচ্ছে ওই দিনটা একটু বেশি করে ঈশ্বর চিন্তা করো, ওই দিনটা একটু বেশি করে জপ ধ্যান করো, ওই দিনটা একটু বেশি করে মন্ত্রোচ্চারণ করো, ওই দিনটা একটু বেশি করে নাম করো। এটা হচ্ছে মূল উদ্দেশ্য। তাহলে মনটা সেই দিকে স্থির থাকবে, মনটা খুব বেশি শরীরের দিকে আসবে না, চাহিদার দিকে আসবে না। এটাই ছিল মূল উদ্দেশ্য তাদের। সমাজপতিরা সমাজে ভালো করেছেন না খারাপ করেছেন? আপনার কি মনে হলো? আমি আপনার অপিনিয়ন জানতে চাইছি। আপনি সমাজপতির কথাটা তুলবেন তো, যে সমাজপতিরা এই করেছিল? সমাজপতি বলতে আমি ঠিক সমাজের এমনি সাধারণ যে সমাজপতি তা বলছি না। এখানে আমি সমাজপতি বলতে ঋষিদের কথা বলছি, ঋষিদের কথা বলছি, সাধুদের কথা বলছি, তাদের কথা বলছি। কারণ এগুলো সমস্ত আপনার চলমান, আমাদের শাস্ত্র না, চলমান শাস্ত্র। স্থানকাল পাত্রে নতুন নতুন শাস্ত্র লেখা হয়েছে। যেখানে অন্যায় হয়েছে বা যেখানে ভুল হয়েছে, সেটা হচ্ছে যখন বর্বর কালচার এসেছে এবং আস্তে আস্তে আমাদের দেশের এবং আমাদের সমাজটাকে দখল করতে আরম্ভ করেছে। তার জন্য আমরা প্রস্তুত ছিলাম না, একেবারেই প্রস্তুত ছিলাম না। এটাও ভুল হয়েছে আমাদের, যে আমরা তার জন্য প্রস্তুত যে ছিলাম না। যুদ্ধের জন্য প্রস্তুত ছিল সবসময়। চিরকালই পৃথিবীতে যুদ্ধ হয়। রামায়ণে বিরাট যুদ্ধ হয়েছে, মহাভারতে বিরাট যুদ্ধ হয়েছে, কিন্তু কোনো নারী রেপ্ট হয়নি, কোনো অনাচার হয়নি। যুদ্ধের একটা ধর্ম আছে, সেই ধর্ম সবাই পালন করেছে। কিন্তু যখন বর্বরদের আক্রমণ হতে আরম্ভ করেছে ভারতবর্ষের মধ্যে, তখন শুধু মন্দির লুট হয়নি বা শুধু মন্দির ভাঙা হয়নি, শুধু রাজসিংহাসন অধিকার করা হয়নি, সমাজের সাধারণ নর নারীর ওপরে, যারা যোদ্ধা নয় তাদের ওপরে সাংঘাতিক অত্যাচার হয়েছে। সমস্ত কিছু তারা শেষ করে দিয়েছে একদম। এইটার জন্য মানে আমাদের সমাজ একদম তৈরি ছিল না। যখন সেটা হতে আরম্ভ করলো, তখন সমাজে নতুন নতুন বিধান আসতে আরম্ভ করলো। তার মধ্যে একটা হচ্ছে ওই ছোটোবেলায় বিয়ে দিয়ে দাও, 6 বছর 7 বছরে বিয়ে দিয়ে দাও, এরকম সব নিয়ম হতে আরম্ভ করলো আমাদের সমাজে। মা শারদারই 6 বছর বয়সে বিয়ে হয়েছিল, যদি তিনি স্বামী ঘর করতে আরম্ভ করেছেন 16 বছর বয়স থেকে। মানে এটাই ছিল নিয়ম। 8 বছর বয়সে বিয়ে হলো, সে কিন্তু থাকবে তার মায়ের কাছে। একটা সমত্ব বয়স হলে তারপর সে যাবে শ্বশুর বাড়িতে। বিয়ে দিয়ে দিলে তখন সে সাধারণত অপরের বা ওই দস্যু প্রবণতা যাদের মধ্যে রয়েছে, ওই বিদেশি কালচার যাদের রক্তে ঢুকেছে, তাদের ভিকটিম হওয়ার সম্ভাবনাটা কমে যায়। এই সমস্ত কারণে এই বাল্যবিবাহ শুরু হলো। তার আগে ছিল না। আপনারা দেখবেন না যে অল্প বয়সে দ্রৌপদীর বিয়ে হচ্ছে, সীতার খুব অল্প বয়সে বিয়ে হচ্ছে, বা কোনো ওই মানে অ্যাডাল্ট নয় এমন কোনো ছেলে মেয়ের বিয়ে হচ্ছে, বা কোনো বৃদ্ধ কারুর সাথে একটা 6 বছরের মেয়ের বিয়ে দেওয়া হচ্ছে। এগুলো কিন্তু ছিল না। সব বিদেশিরা আসার পর থেকে আরম্ভ হয়েছে। এই হিস্টোরিক্যাল পর্যবেক্ষণটা খুব দরকার, কমন সেন্সটা খুব ব্যবহার করা দরকার, যে কেন এই নিয়মগুলো এলো, আর আজকে এই নিয়মগুলো অতটা গুরুত্ব নেই কেন? কারণ এখন আমার সমাজ পাল্টে গেছে। তো এখন তো বাল্যবিবাহ হয় না। কিছু কিছু সমাজ, কোনো কোনো আদিবাসী সমাজে ওদের নিয়ম ওরা এখন চালিয়ে যায়,
ওরা ওদের মতন করে নিয়ে ভালো থাকে, কারো কাছে কমপ্লেন করতে যায় না, ওখানকার মেয়েরাও কোনো প্রতিবাদে মিছিলে বেরোয় না, ওরা ওইসব নিয়ে ভালো থাকে। কিন্তু এমনি জেনারেলি আমাদের যে সমাজ এখন থেকে মুক্ত হয়ে গেছে কিন্তু এইসব রীতিগুলো থেকে। রীতিগুলো কেন এসেছিল, এই রীতিগুলো এখন আর তেমন নেই কেন, সবটাই একটু ভেবে দেখার মতন। অন্যায়গুলো সেইটা হয়েছিল, কিন্তু ওইগুলো হয়ে যাওয়ার পর সমাজপতিরা বা ঋষিরা যে নিয়মগুলো করতে আরম্ভ করলেন সমাজটাকে একটু প্রোটেক্ট করার জন্য, রক্ষা করার জন্য। মেয়েদের আর এডুকেশন হচ্ছে না, মেয়েরা স্কুলে যাচ্ছে না, বিদ্যাসাগর মহাশয়কে বাড়ি বাড়ি গিয়ে ভিক্ষা করতে হয়েছে, তোমাদের একটা মেয়ে দাও অন্তত। হ্যাঁ, নিবেদিতা সিস্টার নিবেদিতাকে বাড়ি বাড়ি যেতে হয়েছে, খ্রিস্টান বলে সে নিজের মেয়েকে পাঠাবো না তার কাছে। মেয়েদের মানে শিক্ষা নেওয়াটাই একটা বিরাট অপরাধ। কেন? কারণ মেয়েরা স্কুলে যাতায়াত করতে আরম্ভ করলেই যে কোনো সময় আবার নেক নজরে পড়ে যাবে তাদের। যে মেয়েগুলো ক্লাস 8, 9, 10, যাদের বয়স 13, 14, 15, হয় ফিরিঙ্গিদের, নাহলে আগেকার যারা মোগল শাসক তাদের অফিসারদের, মনসবদারদের নজরে পড়ে যাবে, নবাবদের বা নবাবের পেয়াদাদের খবর চলে যাবে। এইসব জন্য মেয়েদেরকে তাহলে ঘরের মধ্যে আটকে রাখো, ঘর কন্যা শেখাও, সেলাই ফোড়াই শেখাও, তাড়াতাড়ি বিয়ে দিয়ে দাও। কেন? যাতে সমাজটা রক্ষা পায়। একটা মেয়ে রক্ষা পেল মানে তার যে সন্তান আসবে সেও রক্ষা পাবে। আরেকটা জিনিসটা খেয়াল রাখবেন, এগুলো খুব খুব রূঢ় কথা বলতে হচ্ছে যেহেতু প্রসঙ্গ উঠল, যে যখনই কোনো ধর্ষিতা নারী গর্ভবতী হয়, আর সেই সন্তান তো আগেকার যুগে অত অ্যাবর্শনের প্রথাটা মানুষ জানতো না, সেই সন্তানকে ভূমিষ্ঠ করতেই হতো। সে কিন্তু তার পিতার যে বীজ, সেই বীজের সংস্কারকে ভালোবাসতে শিখত, সে পিতাকে জীবনে না দেখলেও। এটা জানবেন, এটা যুদ্ধের কৌশল, এটা ভারতের আর্য কৌশল নয়, সেমিটিক কৌশল। এটা বাংলাদেশের মুক্তির সময় হতে ব্যবহার করা হয়েছে, এটা যখন পার্টিশন হয়েছে তখন এটা ব্যবহার করা হয়েছে। আমাদের চোখের সামনে এগুলো হয়েছে। এগুলো হামাস চেষ্টা করেছে ইসরায়েলের ওপরে, এগুলো চোখের সামনে হয়েছে। তাই জন্যে বলছি যে এই সমস্ত জায়গা থেকে যাতে মানুষকে রক্ষা করা যায়। কারণ ঋষিদের উদ্দেশ্য কি বলুন তো? সমাজকে যেভাবে রক্ষা করতে হবে, যেভাবে যতটুকু সম্ভব। আমাদের যে ভ্যালুজ, হিন্দু ধর্ম বলে কিছু না, কিন্তু আমাদের যে ভ্যালুজ, আমাদের যে সংস্কৃতি, আমাদের যে পবিত্রতা, আমাদের যে শুচিতা, তাই কীভাবে রক্ষা করব আমরা? একমাত্র সেই সমাজের নারীকে রক্ষা করতে পারলে। সেই সমাজের নারীকে কী রক্ষা করলে আমার কী হবে? অন্তত আমি আগামী সন্তান যাকে পাবো সে একজন ভারতের বীর সন্তান হতে পারে, যেই সংস্কৃতি রক্ষা করার জন্য একদিন উঠে পড়ে লাগবে, যেমন সুভাষচন্দ্র বসু, যেমন বিবেকানন্দ, যেমন অরবিন্দ। বুঝতে পারছেন? এই জন্যে সমাজপতিরা এই নিয়মগুলো করেছেন। আমি তো বলবো ঠিক করেছিলেন, ভালো করেছিলেন, অত দূরদৃষ্টিতার প্রমাণ দিয়েছিলেন তারা। বিবাহ তো একটা ভালো কাজ। বিদ্যাসাগরকে সমাজপতিদের কাছে কম অত্যাচারিত হতে হয়নি। এটা কি সমাজপতিরা ভালো করেছিলেন? না, ওটা ভালো করে, হ্যাঁ, ওটা ভালো করে। সেটাই জানতে চাইছি যে সমাজপতিরা ভালো করেছে না খারাপ করেছে। না, ওটা আলাদা প্রসঙ্গ। আমি বলছি সমাজপতি বলতে প্রথমত আমি সেই ব্রাহ্মণ সমাজপতি এদের কথা বলছি না। আমি জেনারেলি সমাজপতি বলতে আমি ঋষিদের কথা বলছি, যারা একাদশী টাকাদশী, বিধবাদের কৃচ্ছ সাধন এই নিয়মগুলো করেছিলেন। শাস্ত্রে এগুলো আনা হয়েছিল। আর বিদ্যাসাগরের ব্যাপারে যে তিনি যে রোষের মুখে পড়েছিলেন, সেটাও কারণ কিন্তু ইংরেজ আমল চলছে। হ্যাঁ, কলকাতার ইংরেজরা ভদ্রলোক, যেমন দেখবেন কলকাতার মানে পলিটিক্যাল পার্টির লোকেরা ভদ্র ভাষায় কথা বলে। গ্রামের দিকে আসুন, দেখবেন সে তৃণমূলই হোক, বিজেপি হোক, যেই হোক, অন্য রকমের মুখের ভাষা একদম। বুঝতে পারছেন? এই আজিমগঞ্জে, এই মুর্শিদাবাদে ইংরেজরা কী করেছে আপনি একবার দিকে গিয়ে জিজ্ঞাসা করবেন তো। ইংরেজরা, আমি মুসলমানদের কথা বলছি না, ফিরিঙ্গি ঘাট বলে একটা ঘাটই আছে, তোদের চেনা আছে না সেই ঘাটটা? হ্যাঁ, ফিরিঙ্গি ঘাট বলে একটা ঘাটই আছে, যেখানে হিন্দু মেয়েরা ক্রস করতে পারতো না, ফিরিঙ্গিরা ধরে নিয়ে চলতো, উঠিয়ে নিয়ে চলে যেত। আমি এক সেকেন্ড বলিনি। সুতরাং তখনও কিন্তু আমরা বিদেশি আমলের মধ্যে
সুতরাং বিদ্যাসাগর অত্যন্ত দৃঢ়, সাংঘাতিক ভালো কাজ করেছেন 100%, কিন্তু তার যারা বিরোধিতা করছেন সেই বিরোধিতাটা সম্পূর্ণ অযৌক্তিক নয়, এটাও খেয়াল রাখতে হবে। আর এর সলিউশনটা কে দিচ্ছে বলুন তো? বিবেকানন্দ। স্বামী বিবেকানন্দ কিন্তু রামমোহন বিদ্যাসাগরের এই আন্দোলনকে খুব একটা গুরুত্ব দেননি, সম্মান করেছেন, গুরুত্ব দেননি। তিনি বারবার কিসে গুরুত্ব দিয়েছেন? শিক্ষা, মেয়েদের শিক্ষা দরকার। ওসব বিধবা বিবাহ দেওয়া, ওই বাল্য বিবাহ রোধ করা, ওটা নিয়ে আমি অতটা মাথা ঘামাচ্ছি না, যারা করার করছে। আমি জোর দিচ্ছি শিক্ষার উপরে। মেয়েদের প্রকৃত শিক্ষা হলে তবেই সেই মেয়েরা মা হবে, সেই মা তখন উন্নত সন্তান আনবে। একজন ভুবনেশ্বরী দেবী হলে তবে একটা বিবেকানন্দ আসবে, একজন প্রভাবতী দেবী হলে তবে একজন সুভাষচন্দ্র বসু আসবে, একজন চন্দ্রামণি দেবী হলে তবে একজন রামকৃষ্ণ আসবে। এবং বিদ্যাসাগরের মাও মহিষী ছিলেন তিনি। এই মা দরকার, যারা একটা অন্য রকমের শিক্ষা। আর শিক্ষা মানে টিপিক্যালি ওয়েস্টার্ন শিক্ষা নয়, পুরুষের মতন আমি একদিন চাকরি করব এই ধরনের শিক্ষা নয়। যে শিক্ষার মধ্যে প্রকৃত চরিত্র আছে, প্রকৃত মর্যাদা আছে। তাই জন্যে বলছি বিদ্যাসাগর মহাশয় যে আপনার একটা কন্ট্রাডিকশান ফেস করেছিলেন, সেই কন্ট্রাডিকশানটা আমাদের একটা অন্য সংস্কৃতির মধ্যে তখন আমরা বাস করি, তাই জন্যে। এবং ওদের সংস্কৃতি তখন ডমিনেট করছে, তো এখনও তো করছে। ওদের মতন করে বিবাহ, ওদের মতন করে ড্রেস, ওদের মতন করে চলা, ওদের এডুকেশন সিস্টেম সব কিছু তো ওদের মতন হয়ে আছে আমরা। সেই জন্যেই সমাজপতিরা নিশ্চয়ই অনেকে ভালোই বুঝেছিলেন যে প্রাচীনকালে বৈদিক যুগে তো এরকম ছিল না। বৈদিক যুগে তো আপনি দেখবেন দ্রৌপদী কত শিক্ষিত। পাণ্ডবরা যখন যুদ্ধে জিতলেন এবং যুধিষ্ঠির যখন রাজা হলেন, তখন হস্তিনাপুরের কমার্স মিনিস্টার ছিলেন দ্রৌপদী, অর্থাৎ ব্যবসা বাণিজ্যের মিনিস্টার তিনি। এতটাই তিনি শিক্ষিত ছিলেন। মা সীতা তো একজন এগ্রিকালচারাল সায়েন্টিস্ট ছিলেন, কৃষিবিজ্ঞানী ছিলেন। এরকম কুন্তী ভীষণ শিক্ষিত ছিলেন। মাদ্রি মেক্সিকোর মেয়ে সাংঘাতিক শিক্ষিত ছিলেন। সুতরাং কোনো প্রবলেম তো আগে ছিল না, আগে তো এই পুরুষ নারী ভেদটা ছিল না। কিন্তু পরবর্তীকালে এগুলো হয়েছে কেন? প্রোটেকশনের জন্য করতে হয়েছে। আর বিদ্যাসাগর মহাশয় যখন আন্দোলন করতে আরম্ভ করেছেন, তখনও সমাজপতিদের কাছ থেকে প্রচুর রেজিস্ট্যান্স পেয়েছেন। সেটারও কিছু কারণ আছে, কিন্তু বিদ্যাসাগর মহাশয় যেটা করেছিলেন সেটা অত্যন্ত সঠিক করেছিলেন এবং সেটা করাটা দরকার। কিন্তু ব্যাপারটা হচ্ছে আমাদের দেশে আপনি দেখবেন যখনই নতুন কোনো সংস্কারক আসেন তখনই তার বিরুদ্ধে একটা প্রচণ্ড স্রোত আসে, কিন্তু ফাইনালি তার যদি শক্তি থাকে আর ঈশ্বরের যদি কৃপা থাকে তিনি অ্যাকসেপ্টেড হন। বিদ্যাসাগর পরবর্তীকালে অ্যাকসেপ্টেড হয়েছেন। আজকে আমরা কিন্তু সেই সমাজপতিদের নামও জানি না, আমরা বিদ্যাসাগর মহাশয়ের নাম জানি, তাই না? যেমন বিবেকানন্দ প্রচণ্ড সমালোচিত হয়েছেন, কিন্তু আজকে তিনি অ্যাকসেপ্টেড হয়েছেন। যেমন চৈতন্যদেব প্রচণ্ড সমালোচিত হয়েছেন, তাকে মেরে ফেলার চেষ্টা করা হয়েছে, কিন্তু আজকে তিনি অ্যাকসেপ্টেড হয়েছেন। এটাই কিন্তু ভারতবর্ষের সমাজের বৈশিষ্ট্য। শ্রেয়াংসী বহু বিজ্ঞানী, প্রচুর বাধা হাসে যখনই কেউ সত্য নিয়ে কাজ করার চেষ্টা করে, যখনই কল্যাণ নিয়ে কাজ করার চেষ্টা করে, যখনই কেউ সমাজের জন্য কিছু করার চেষ্টা করে, প্রচুর বাধা আসে। কিন্তু ফাইনালি সব বাধা এড়িয়ে যদি সর্বস্ব ত্যাগ করে সেই সত্যের জন্য ঝাঁপিয়ে পড়েন, ফাইনালি সেই সমাজ তাকে অ্যাকসেপ্ট করে। অন্য কোনো সমাজে কিন্তু কোনো সংস্কারককে সহ্য করা হয় না, তাকে মেরে ফেলা হয়। ক্রুশবিদ্ধ করা হয়েছে যিশুকে, তাকে মেরে ফেলা হয়। দেখবেন আপনি অন্য কোনো ধর্মের, অন্য কোনো ধর্ম মতে কোনো নতুন অবতার হয় না, কোনো নতুন সংস্কারক হয় না। যে এতশো বছর আগে, এত হাজার বছর আগে মোসেস এসেছিলেন, এই গত 3000 বছরের মধ্যে ইহুদি ধর্মের মধ্যে আরও 3-4 জন বড় বড় অবতার এসেছেন, মোসেসের সমতুল্য হয় না। হতে গেলেও তাকে মেরে ফেলবে, অ্যাকসেপ্ট করবে না। খ্রিস্টান ধর্মে 2000 বছর আগে যিশু এসেছিলেন, তারপরে গত 2000 বছরে যিশুর মতনই শক্তি নিয়ে সেই খ্রিস্টান ধর্মকে আরও রিফাইন করতে অমুক 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 এসেছিলেন। হয় না, কোনোদিন হবেও না। ইসলামেও হয়নি, হবে। ইনফ্যাক্ট বলে দিয়েছেন সেখানে ইসলামে যে উনি হচ্ছেন, মোহাম্মদ হচ্ছেন আখরি এবং শেষ রসুল, শেষ নবী, তারপরে আর কেউ আসবে না। আর আমাদের ক্ষেত্রে কি বলছেন শ্রীকৃষ্ণ গীতাতে? যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতি, যখন যখন ধর্মের গ্লানি হবে, যখন যখন
সাধুর ওপরে আক্রমণ হবে, যখন যখন সমাজ পতিত হবে, তখন তখন আমি ফিরে 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 আসব। এই আমি মানে শ্রীকৃষ্ণ নিজে ওই একই ক্যারেক্টার নয়, নতুন নতুন রূপে, নতুন নতুন অবতারে। তাই বুদ্ধ আসতে পারেন, সমাজ অ্যাকসেপ্ট করে। তাই চৈতন্যদেব অ্যাকসেপ্ট করে, আসতে পারেন, সমাজ অ্যাকসেপ্ট করে। তাই রামকৃষ্ণ আসতে পারেন, সমাজ অ্যাকসেপ্ট করে। সুতরাং বিদ্যাসাগর সংস্কার করতে গেছেন, অনেক বিরোধিতার সম্মুখীন হয়েছেন, কিন্তু ফাইনালি বিদ্যাসাগর মহাশয় সাকসিড করেছেন, ফাইনালি তিনি সফল হয়েছেন। তার মা তাকে আশীর্বাদ করে বলেছিলেন, আজকে তুই মেয়ে পাচ্ছিস না তো, একদিন এমন দিন আসবে যে মেয়েদের স্কুলে এমন লাইন পড়ে যাবে, তুই স্কুল দিতে পারবি না, আর তুই স্কুলের যোগান রাখতে পারবি না। আজকে সেটা হচ্ছে, বুঝতে পেরেছেন? সেই দিকটা সবসময় দেখবেন। রামমোহনও তো তাই, রামমোহনের তো বিরোধিতা পেশ করতে হয়েছিল। হোক না, বিরোধিতা হোক না, না আমি তা বলছি না, সতীদাহর কথা পরে আসছি, কিন্তু বিরোধিতা হোক না। মানে বিরোধিতা ফেস করতে হয়েছিল মানে দুঃখ করছেন কেন? আর যখনই আমি কিছু ভালো, আমাদের গুরু মহারাজ যখন অনেক কথা বলেছেন, তাকে বিরোধিতা ফেস করতে হয়নি। যখনই কেউ সমাজের জন্য প্রকৃত কল্যাণের কথা বলবে, তখনই যে মেইন স্ট্রিম যে ধারা, সেই ধারার বিরুদ্ধে তাকে যেতে হবে। তো উজান, আর উজান মানেই তো কঠিন সাঁতার কাটা, সেখানে উজান মানেই তো বাধা বেশি। তো হোক না বিরোধিতা। সেখানে তো ব্রিটিশ পার্লামেন্ট এটাকে আটকিয়ে দিয়েছিল, ব্রিটিশ পার্লামেন্ট তো এই নিয়মটাকে আটকিয়ে দিয়েছিল, বিধবা বিবাহের কথা। ব্রিটিশরা তাহলে সেটা ভালো করেছিল, বিধবা বিবাহ প্রথা আটকে দিয়েছিল। ওটা আইন করে আটকে দিল না, আইন করে বন্ধ করে দিল না। আমি সেটা জানি না কি বিধবা বিবাহ আটকে দিয়েছিল ব্রিটিশরা। বিধবারা তো ব্রিটিশরা আগে বিধবারা বিবাহ করে, খ্রিস্টানরা তো আগে বিধবারা বিবাহ করে। চালু করেছিল, হ্যাঁ, মানে সতীদাহ বন্ধ করেছিল, সতীদাহ বন্ধ করেছিল। বিধবারা তো, ওরা তো বিধবা হতে চায়, তাড়াতাড়ি আবার বিয়ে করবে বলে, ওরা তাড়াতাড়ি বিধবা হতে চায়, দরকার হলে স্বামীকে মেরেই ফেলবে, হ্যাঁ, যাতে করে একটা বিয়ে করতে পারে। হ্যাঁ হ্যাঁ, সেটাও তো। আচ্ছা, আবার অন্য কথায় চলে যাচ্ছেন আপনি। সতীদাহ, সতীদাহ যখন রোধ করা হলো, যখন আর কি মানে ইংরেজদের চোখে জল এসে গেল ভারতে সতীদাহ দেখে, আপনি একটা বই পড়বেন, মীনাক্ষী জেন, সতী বইটার নাম, মীনাক্ষী জেনের লেখা। এইসব বইগুলো এখন বেরোচ্ছে, কারণ আমরা তো বড় হয়েছি জেনে জেনে যে ভারতের সর্বত্র ঘরে ঘরে সতী প্রথা, সতীদাহ, তাই না? একবার আপনার মনে প্রশ্ন আসেনি, কই স্বামী বিবেকানন্দের মা তো অত বছর বিধবা হয়ে বেঁচে থাকলেন, তিনি তো আগুনে ঝাঁপ দেননি? ঠাকুর রামকৃষ্ণের মা, বিদ্যাসাগরের মা, কত মা, আমরা তো কোনো তো সতীদাহ হতে তো দেখছি না। যে বছর সতীদাহ প্রথা রোধ হলো পার্লামেন্ট আইন করে, সে বছর গোটা ভারতবর্ষে পাঞ্জাবে একটা, রাজস্থানে একটা, এই দুটো সতীদাহ হয়েছিল। আর যত বিধবা হয়েছে কেউ সতীদাহ হয়নি, তাদের দাহ হয়নি। তার আগে আগে বেশ কিছু বছর মীনাক্ষী জেন ট্রেস ব্যাক করে দেখেছেন যে কোনো কোনো বছর তো 17টা সারা দেশে, কোনো কোনো বছর তো 19টা, কোনো কোনো বছর 7টা, এরকম হয়েছে। আর সেগুলো বেশিরভাগই ব্যাকওয়ার্ড জায়গাতে হয়েছে, প্রচণ্ড ব্যাকওয়ার্ড জায়গাতে হয়েছে। ব্যাকওয়ার্ড জায়গা মানেই কি, যখন খুশি যে কেউ এসে লেঠেল ফেটেল পাইক পেয়াদা নিয়ে মেয়েদের তুলে নিয়ে যায়, সেরকম জায়গাতে হয়েছে। আপনাদের মনে কিন্তু একবার আপনার রামমোহনে সতীদাহ ইত্যাদি প্রথা, এটা নিয়ে অত উৎসাহিত হওয়ার কিছু নেই। এই কারণে বলছি যে আপনাদের এটাও মনে হয়নি, কই আমাদের বৈদিক যুগে তো আমরা কোথাও সতীদাহ তেমন দেখি না। সতীদাহটা একটা প্রাচীনকাল থেকে বৈদিক কোনো নিয়ম, কোনো অনুষ্ঠান, কোনো আচার, এরকম তো দেখা তো যায় না। কোথায় কৌরবরা লক্ষ লক্ষ লক্ষ, আচ্ছা ঠিক আছে, লক্ষ বলছি না, হাজার 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 কৌরব সৈন্য মারা গেল, তার মানে কি কুরুক্ষেত্রে একটা বিরাট আগুন জ্বলে উঠলো আর সমস্ত সেই সেনাপতিদের বা স্ত্রীরা গিয়ে নিজেদের বিসর্জন দিলেন? একটাও তো সেরকম উদাহরণ নেই। একটা উদাহরণ আছে সহমরণ, পাণ্ডুর মৃত্যুর পর সেই আগুনে মাদ্রি ঝাঁপ দিলেন নিজের ইচ্ছায়, কুন্তী তাকে খুব আটকানোর চেষ্টা করলেন। মাদ্রি বললেন না, তিনি আমাকে ভালোবেসে আমার সাথে মিলিত হতে গিয়ে তার মৃত্যু হয়েছে, এটাই আমার সবচেয়ে সুন্দর স্মৃতি, এটাই আমার শেষ স্মৃতি হোক, নকুল ও সহদেবকে তুমি মানুষ করো, করে মাদ্রি সহমরণে গেলেন।
এরকম স্বইচ্ছায় সহমরণ, যেটা যেটা প্রেমের একটা মিলন, সেরকম ধরনের ছাড়া আপনি কোথায় দেখছেন সতীদাহ, কোথায় দেখছেন জহরব্রত? কবে থেকে শুরু হচ্ছে দেখুন, কবে থেকে সতীদাহ শুরু হচ্ছে, কবে থেকে সমাজে এই প্রথা হতে আরম্ভ করলো ভেবে দেখুন একটু। তাই জন্যে বলছি, আবার যখন রামমোহন রায় সতীদাহ করে হঠাৎ মানে খুব উত্তেজিত হতে আরম্ভ করলেন, তখন কিন্তু ভারতবর্ষের সতীদাহ প্রায় বিলুপ্ত হয়ে গেছে। কারণ তখন ব্রিটিশ আপাত দৃষ্টিতে অনেক কিছু লুকিয়ে লুকিয়ে অপরাধ করে, অনেক কিছু লুকিয়ে লুকিয়ে অপরাধ করে, কিন্তু বাইরে আপাত দৃষ্টিতে ব্রিটিশ খুব জাস্টিস সিস্টেম, ডেমোক্রেসি, মেয়েদের জন্য অধিকার ইত্যাদি ইত্যাদি এসব নিয়ে এখন বড় বড় কথা বলছে, আর মিডিয়া ফিডিয়া তখন হয়ে গেছে। ভারতবর্ষে সতীদাহ তখন প্রায় নেই, জিরো। আপনি মীনাক্ষী সেনের বই পড়ে দেখবেন, একদম উনি গ্যাজেট থেকে কোট করে করে, উনি গ্যাজেট থেকে একদম কোট করে করে, উনি সেই সময়কার আর্কাইভে খুঁড়ে লাইব্রেরিতে গিয়ে উনি দেখে বার করেছেন যে কটা সতীদাহ তখন ভারতবর্ষে হতো যখন রামমোহন রায় এবং যেটাকে অত নাটকীয়ভাবে আমাদের দেখানো হয় আর কি, অত কাণ্ড করে সতীদাহ রোধ করলেন বা সেটাকে বেআইনি ঘোষণা করলেন, সেটা আপনি দেখবেন।